আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি। প্রথমে আসি রাজনৈতিক আলোচনা। হাসনাত ও সাজিদের দুর্নীতির পাহাড়। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করতে গেলে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনা নিতে হয়। দলীয় রাজনীতি, দুর্নীতি, প্রশাসনিক অব্যবস্থাপনা, বিচার বিভাগের স্বাধীনতা এবং গণমাধ্যমের ভূমিকা। হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম অভিযোগের সারাংশ। হাসনাত আবদুল্লাহ বরিশালের একজন প্রভাবশালী রাজনীতিবিদ হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে জমি দখল, ঠিকাদারি, সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং সরকারি প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ একাধিকবার উঠে এসেছে। সার্জিস আলম একটি দলীয় যুব সংগঠনের কেন্দ্রীয় নেতা, যিনি ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ, বাণিজ্য, উন্নয়ন প্রকল্পের কমিশন বাণিজ্যের জড়িত থাকার অভিযোগে সমালোচিত হয়েছে। এই দুই রাজনীতিবিদের বিরুদ্ধে বারবার দুর্নীতির অভিযোগ উঠলেও কার্যকরত তদন্ত বা শান্তির নজির কম, যা বিচার ব্যবস্থায় প্রশ্নবিদ্ধ, নিরপেক্ষতা এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতার ইঙ্গিত দেয়। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। ক্ষমতার কেন্দ্রিকতা। বর্তমান সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকায় একনায়কতান্ত্রিক প্রবণতা বেড়েছে বলে অনেক বিশ্লেষকেরা মনে করেছেন এবং প্রশাসন, পুলিশ ও বিচার ব্যবস্থা অনেকাংশে দলীয় নিয়ন্ত্রণে চলে গেছে। পরে ছাত্র জনতা মিলে গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে। বিরোধী দলের দমন। বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলোর আন্দোলনের প্রায়ই পুলিশি দমন ও মামলার মুখোমুখি হয়, ফলে কার্যকর রাজনৈতিক প্রতিযোগিতা দুর্বল হয়ে পড়েছে। এমত অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি অসুস্থ হয়ে পড়ার পর তিনি বিদেশে চিকিৎসার জন্য যায় এবং গতকালকে তিনি চিকিৎসা শেষে দেশে ফিরে আসে। তাকে সংবর্ধনা জানাতে হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা ভিড় করে এবং তখনই প্রশ্ন ওঠে নির্বাচন, দ্রুত নির্বাচনের রায় চায় তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এবং সুষ্ঠু নির্বাচনের একটি প্রক্রিয়া চায়। এবং প্রশ্ন ওঠে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর সেই কৃতকর্মের কথা। নির্বাচনের নিরপেক্ষতা। 2014-18 সালের নির্বাচন ঘিরে বিতর্ক ও আন্তর্জাতিক মহলের সমালোচনার পরও নির্বাচন কমিশন এখনও স্বাধীনভাবে কাজ করেছে এমন প্রমাণ কম। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা যাবার পর সেই নির্বাচন কমিশনাররা এখন কোথায় পালিয়ে গেছে তাদের আর খোঁজ নেই। তাদের যদি জনগণ ধরতে পায় তাহলে তাদের মেরে হয়তোবা তাদের প্যান্ট থাকবে কিনা জানা নেই, হাফ প্যান্ট পরিয়ে দেবে কিনা। গণমাধ্যমও মতপ্রকাশ। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এর মতে আইন ব্যবহার করে ভিন্নতম দমন করা হচ্ছে বলে সাংবাদিক, অ্যাক্টিভিস্ট ও মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করে আসছে। দুর্নীতি প্রশাসনিক স্তর থেকে তৃণমূলে। দুর্নীতি এখন শুধু রাজনীতিবিদ নয়, বরং পুরো প্রশাসনিক ব্যবস্থার মধ্যেই প্রশাসনিক রূপ পেয়েছে এবং বর্তমানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা অনেক শোকাহত হয়ে ভেঙে পড়েছে, কারণ তাদের লিডার আর নেই এবং তারা আর ঘুষ খেতে পারছে না। তারা ঘুষ খেতে খেতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে ঘুষ ছিল তাদের নৈমিত্তিক নাস্তার টাকা। হাজার হাজার কোটি কোটি টাকা ঘুষ নেওয়া হতো রাস্তাঘাট থেকে। স্থানীয় সরকার প্রকল্প, খাদ্য, স্বাস্থ্য খাত, অবকাঠামো উন্নয়ন, এমনকি শিক্ষা খাত দুর্নীতির ছায়া পড়ে স্পষ্ট। জনসাধারণের মনোভাব। বর্তমানে শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়ার পরও এখনও দুর্নীতি বাংলাদেশে গ্রাস করে আছে। বর্তমানে এই হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, হাজার হাজার কোটি টাকা
বর্তমানে সার্জিস আলম তিনি বড় পাজারো গাড়ি নিয়ে ঘুরতেছেন। যাদের টাকা পয়সাই ছিল না, তারা আজ কীভাবে এত হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছায় গেল? জনগণের মনে একটাই প্রশ্ন, তাহলে কি তারা দুর্নীতি করেই চলেছে? হাজার হাজার কোটি টাকা লুটপাট শুরু হয়ে গেছে কিনা, এটাই এখন জনসাধারণের প্রশ্ন। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এদিকে পদক্ষেপ না নেয়, তাহলে হয়তোবা এই টাকার পাহাড় থেকে চূড়ায় উঠে যাবে। তাহলে মানুষ আবার সেই বিশ্বাসঘাতকতার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে যে বাংলাদেশে কোনো সৎ নেতা নেই, কোনো মানবতা নেই, কোনো সততা নেই বলে প্রশ্ন উঠবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পালা, তিনি বাংলাদেশকে কীভাবে লিড করবে এবং এই দুর্নীতি জিরো কোঠায় আনতে পারবে কিনা, সেটা প্রশ্ন দেখার বিষয়। জনসাধারণের মনোভাব, মানুষ উন্নয়ন প্রকল্পে শুনলে ও বাস্তব জীবনে দুর্নীতি, মূল্যস্ফীতি ও বেকারত্বের চাপ অনুভব করে। সামাজিক মাধ্যমে জনসাধারণের ক্ষোভ বেড়েছে, কিন্তু তা সংগঠিত প্রতিবাদ রূপ নিচ্ছে না। দমননীতি ও ভয়ই এর প্রধান কারণ। যদি এই দুর্নীতিগুলো কমানো না হয়, ডক্টর ইউনূসের পক্ষে যদি এগুলো সম্ভব না হয়, তাহলে তার এই রাজনৈতিক মঞ্চটা ধরে রাখা ঠিক হবে কিনা আমার জানা নেই। তবে আমি মনে করি তার স্বেচ্ছায় পদক্ষেপ করা উচিত এবং সুষ্ঠু নির্বাচন দেওয়া উচিত, তাহলে তার আর বদনাম হবে না। এই সার্জিসের মতো এবং হাসনাত আবদুল্লাহদের মতো লোককে যদি বেপরোয়াকে লাগাম দিতে না পারে, তাহলে দেশের অর্থনীতি, দেশের ভবিষ্যৎ প্রজন্ম তাদের দেখে কি শিখবে? তাহলে টাকা খাওয়া ছাড়া আর কি শিখতে পারে? যদি সত্যি এর একটা বিহিত করা হয়, অর্থাৎ সঠিক তদন্ত করা হয় তাদের বিরুদ্ধে, যে কার কতটুকু, কে কতটুকু সম্পদ বানিয়েছে, কি করেছে এই কয়েক বছরে, তাহলে সবার মুখোশ উন্মোচন হয়ে যাবে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হোক, তাহলেই তাদের ইজ্জত নিয়ে করা হোক। যদি এরকম তারা করে, যদি প্রমাণিত হয় যে অনেক নেতারা এরকম লুটপাটে জড়িত, তাহলে আবার তাদেরকে বহিষ্কার করে আবার নতুন করে নিয়ে দিতে হোক এবং তাদের এমনভাবে উচিত শিক্ষা দেওয়া হোক যাতে যারা নতুন নিয়োগ পাবে তারা ভয়ে যেন দুর্নীতি না করে। আসলে দুর্নীতি বাংলাদেশের রক্তে মিশে গেছে। কেননা বাংলাদেশের ছোটোবেলা থেকে যে শিক্ষাটা দেওয়া হয়, যেমন আমরা বলি প্রাইমারি থেকে, সে জায়গায় কোনো নৈতিকতা শিক্ষা দেয় না। আপনারা বিদেশে দেখেন, বিদেশে রাজনীতি করে অর্থনীতিবিদ আছে, তারপর আপনার বৈজ্ঞানিক আছে, ডক্টর আছে, বড় বড় পদ আছে বাইরে বিভিন্ন দেশে, কিন্তু তাদের ভিতর দেখবেন চুরি নেই, দুনিয়াবাড়ি মিথ্যা কথা বলে না। অর্থাৎ মুসলমানের যত কার্যকলাপ আছে তা তারা পালন করে সঠিক অক্ষরে অক্ষরে, কিন্তু আমরা মুসলমান হয়েও সেই সততা আমরা দায়িত্ব পালন করতে পারি না। আমরা ছোটোবেলা থেকে আমরা সন্তানদের শিক্ষা দেই না যে কিভাবে একটা মানুষ সৎ হতে পারে, কিভাবে একটা মানুষ সৎভাবে ইনকাম করতে পারে, কিভাবে মানুষ সততার সহিত দেশ পরিচালনা করতে পারে, কিভাবে রাজনীতি করতে পারে, কিভাবে রাজনৈতিক অঙ্গনে সততার সহিত মানুষকে ভালোবাসতে পারে, এরকম কোনো শিক্ষা দেওয়া হয় না। আর এই শিক্ষাটা যতদিন পর্যন্ত সেই স্কুল লাইফ থেকে দিতে না পারবে, ততদিন পর্যন্ত এই এরশাদের মতো এবং শেখ হাসিনা এবং বিএনপির মতো হাজার হাজার খারাপ নেতা যারা আছেন, তাদের মতো এক এক করে এই দেশে গ্রাস করে ফেলবে দুর্নীতির ছায়া। আর যদি দেখেন আওয়ামী লীগের ভিতর যে সব খারাপ এমন কিন্তু কথা না, বিএনপির ভিতর যে সব খারাপ এমন কোনো কথা না, কিন্তু তাদের ভিতর খারাপের দিক পার্সেন্টেজ অর্থাৎ 80%। কেন? এই 80% লোকের জন্যই দেখেন এই বাংলাদেশটা আজকে অর্থনৈতিক দিক থেকে কোথায় গিয়ে ঠেকে গেছে। হাজার হাজার কোটি কোটি টাকা বর্তমানে ঋণ।
এই ঋণগুলো দেওয়ার দায়িত্ব কার? রাজনীতিবিদদের। যারা রাজনীতি করেন তারা সঠিকভাবে আপনাদের দায়িত্বগুলো পালন করেন না। এই ঋণগুলো দেওয়ার দায়িত্ব কার? যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন আপনাদেরও দায়িত্ব বর্তায়। কেন না আপনারা কেন হাজার হাজার কোটি টাকা আপনারা ঘুষ খাবেন? এবং বড় বড় অফিসারদের আমরা বলছি, যারা বাংলাদেশ ব্যাংক থেকে বিশেষ ক্যাডার আছেন এবং বাংলাদেশের যে বড় বড় আমলারা আছেন তাদের সবার উদ্দেশ্যে আমরা একটা কথাই বলতে চাই, আপনারা যার যার জায়গায় সৎভাবে জীবনযাপন করুন, সৎভাবে ইনকাম করুন এবং সততার সহিত কাজ করুন। দেখবেন এই বাংলাদেশটা একদিন সোনার দেশ হয়ে যাবে। এবং আপনার সন্তানকে নৈতিকতা শিক্ষা দেন যে কোনো দুর্নীতি করবে না, কোনো চাঁদা খাবে না, কোনো ঘুষ খাবে না, কোনো দুই নম্বরই করবে না। যে টাকাটা পায় ওইটি তার প্রাপ্য। প্রয়োজন বোধে প্রত্যেকটা সেক্টরে বেতন বাড়িয়ে দেওয়া হোক, অর্থাৎ ঘুষের যেন বিন্দু চিটেপাটা না থাকে এই বাংলাদেশে। আর যারা ঘুষ খাবে তাদের যদি হাতে নাতে ধরা হয় তাহলে তাদের চাকরি থেকে বহিষ্কার করা হবে এবং যতদিন এই চাকরিতে যে টাকা খেয়েছে তার অর্ধেক টাকা তাদের জরিমানা করা হবে, নতুবা তাদের 30 বছর করে জেল দেওয়া হবে। দেখবেন এরকম 5 থেকে 10 জনের আপনারা সারা বাংলাদেশে দেন এবং এগুলো মিডিয়ায় ছড়িয়ে দেন, যাতে সবাই দেখে ভয় আর ঘুষ খাওয়া বন্ধ করে দেবে। এটাই সিস্টেম ছাড়া বাংলাদেশের এই রাজনৈতিক অঙ্গনে কোনো দুর্নীতি ঠেকানোর কারো সাধ্য নেই। আমি মনে করি এই বাংলাদেশকে ঠেকানোর জন্য, বাংলাদেশের দুর্নীতি ঠেকানোর জন্য এটাই প্রধান এবং শেষ মাধ্যম। এখন বর্তমানে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লার যে অভিযোগ উঠেছে এগুলো সত্যতা প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন। দেখবেন যে বাংলাদেশ একদিন সোনার দেশ হয়ে যাবে। শুধু হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমই নয়, যারা দুর্নীতির সাথে জড়িত তাদের কঠোর শাস্তি দেন। তাহলে দেখবেন বাংলাদেশে আর দুর্নীতি থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, সাদাবাজ থাকবে না। কোনো খারাপ কাজ যারা করে তাদের কঠোর শাস্তি দেওয়া যদি হয় তাহলে এই দেশটা হয়তো বা একদিন সোনার বাংলায় পরিণত হবে। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন এবং জিয়াউর রহমানের স্বপ্ন একদিন সত্যে পরিণত হবে। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।